চট্টগ্রাম বিভাগে বন্যার অবনতি, পানিবন্দী ৩৯ লাখ মানুষ, ৭ জেলায় মৃত্যু ৫৭। সিলেটে স্থিতিশীল, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশে বছরে বন্যায় ক্ষতি গড়ে ১,০০০ কোটি টাকা। তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। দুর্যোগ মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরামর্শ। দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধে অস্তিত্বের লড়াইয়ে মানিকগঞ্জে ইছামতি নদী। নেত্রকোনার মৃতপ্রায় মগরা প্রকল্প হলেও কাগজপত্র তৈরিতেই অর্ধেক সময় পার। বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন সাংগঠনিক সভায়। নেই বাড়তি জাঁকজমক, বৈরী আবহাওয়ায় হচ্ছে না জনসভা। চট্টগ্রামে বন্যায় পানিবন্দী প্রায় ৩৯,৪১,০০০ মানুষ। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জানানো হয়েছে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে, নিখোঁজ অন্তত ২ জন। রোববার ভারী বর্ষণে চট্টগ্রামের কিছু এলাকায় ফের পানি বাড়ছে। ডুবে গেছে নগরীর বেশিরভাগ নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। কক্সবাজারের বৃষ্টিতে বাড়ে জনদুর্ভোগ। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। টানা দুদিন পর শনিবার চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ভোর থেকে নতুন করে শুরু হওয়া ভারী বর্ষণ ফের উদ্বেগ বাড়িয়েছে। অনেক নিচু এলাকায় আবারও পানি বাড়তে শুরু করায় ভর করেছে নতুন আতঙ্ক। ভোর থেকে ভারী বর্ষণে ডুবেছে নগরীর অধিকাংশ নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। পার্বত্য জেলার রাঙ্গামাটিতেও থামেনি বৃষ্টি। পাহাড় ধসের চরম শঙ্কার মাঝেই বাঘাইছড়ির পর ডুবছে বিলাইছড়ি ও বরকলের নির্মাঞ্চল। জেলায় এ পর্যন্ত ছোট বড় ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৪৭টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৪,০০০ মানুষ। এদিকে রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমার পরিবার এখন চলার অক্ষম হয়ে গেছে, কিন্তু এখন আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলায় গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবনযাপন করতেছে। এদিকে দীর্ঘ ৭ দিনের টানা বর্ষণ শেষে বান্দরবান সদরে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, বেড়েছে নিত্যপণ্যের দাম। এখন সকালে মাছ সামানা নিয়ে যাবো, এখন গিয়ে দেখতেছি পানি আবার বৃদ্ধি পেয়ে গতকালকে থেকে আগে থেকে আরো 2 ফুটের মতো পানি এখন আরো বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের এখানে বিশেষ করে ঔষধের প্রয়োজন। মহিলারা আছে, বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে এখন। এদিকে কক্সবাজারে রোববার ভোর থেকেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্যার পানি ধীরগতিতে নামলেও কাটেনি জনদুর্ভোগ। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সহ 10টি উপজেলার অন্তত 150টি গ্রাম এখনও প্লাবিত। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। হাজার হাজার ফ্যামিলি। এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। আকুল আবেদন যাহাতে কাকারা ইউনিয়নবাসীর জন্য কিছু দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হয়। পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। এমন কিছু উপদ্রুত এলাকা আছে যেখানে সেনা মোতায়েন করলে পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব। 1 মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বৃষ্টি হলেই তলিয়ে যায় দেশের উত্তর পূর্বাঞ্চল। কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে পানিবন্দী লক্ষাধিক মানুষ। চলতি বন্যায় শুধু হবিগঞ্জেই কৃষি, মৎস্য ও অবকাঠামোগত ক্ষতি প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। আর জানাচ্ছেন গুলজার আহমেদ।
গত 3 দিনের বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর ভয়াল রূপ কিংবা মৌলভীবাজারের মনু আর ধলাই নদীর বিধ্বংসী আচরণে বিপর্যস্ত ছিল লাখো মানুষ। এসব এলাকার নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ঢুকে পড়ে জলের স্রোত। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় 2 জেলার বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি কিংবা ফসলি জমি। 88 সালের পর জেলার অনেক জায়গায় এবারই প্রথম পানি ঢুকল। এদিকে মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকাগুলোর পানি নামতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতি বেরিয়ে আসছে। জেলায় 248 হেক্টর আমনের বীজতলা 86.50 হেক্টর আর সবজি 64.50 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। 3500 বসতবাড়ি, 82 কিলোমিটার সড়ক, 5টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রশাসনের দাবি, বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছেন তারা। আমার খাতা বই সব ভিজে গেছে। আমরা 4-5 দিন পানি বন্দি, এই পর্যন্ত সরকারের থেকে কোনো সাহায্য পাইছি না। আশ্রয়ের প্রকল্প থেকে সর্বপ্রথম আমাদের টিউনু স্যার আমরা নিজে এসে দিয়ে গেছি। আশ্রয়ের সংখ্যা বাড়ছে, তাদেরকে আমরা শুকনো খাবার, চাল, ডাল, চিনি, লবণ, তেল এগুলো আমরা সরবরাহ করছি। আর বাইরে যারা আছে তাদের জন্য আমরা যে মুড়ি, তারপর চিরা, চিনি এগুলো আমরা একটা প্যাকেজ বানিয়ে তাদেরকে আমরা বিতরণ করছি। বিভাগের আরেক জেলা হবিগঞ্জের সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলা মিলিয়ে প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। চলতি বন্যায় কৃষি, মৎস্য ও অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় যৎসামান্যই বলে অভিযোগ ভুক্তভোগীদের। জিনিসপত্র যা লাগে একবারে দোন লাগে, 2বারে দোন যায় না, রান্তা উল্টাইয়া আমার 60,000 টাকা টাকা লাগা যায়। বাইঙ্গন বিছা 2টা, এই ওল দিয়ে এদিকে মুখি, এগুলা মনে হয় সবগুলা হচ্ছে জীবকি। আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো 2-3 দিন সময় লাগবে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে ক্ষতির হারটা শতকরা কত। তারপরে এখানে কৃষক ভাইদের অনেক ক্ষতির আমরা আশঙ্কা করতেছি, যেটা প্রায় 20 কোটি টাকার উপরে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সুনামগঞ্জের চিত্র এবার কিছুটা ভিন্ন। শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু চলমান বৃষ্টি আর পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে, এবং পাশাপাশি আমাদের প্রয়োজনে যে আর্মি দরকার হয় তারাও বলেছে যে আমরা ডাকলে তারাও আসবে। বছরের পর বছর ধরে বন্যার পানিতে ভেসে যায় হাওড় জনপদের হাজারো মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার শেষ সম্বলটুকু। তাই প্রতি বছর ত্রাণ নয়, বরং টেকসই বাঁধ আর স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট। দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পথ বৃদ্ধি না করায় দুর্যোগ মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর বন্যায় হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়। বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ তাদের। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। 4-5 দিন পানি বন্দি, ঘরে একটা চাইলো নাই, ডাইলো নাই, আমি কি করবো? থাকার কোনো জায়গা নাই, হাতে একটা পয়সা পাচ্ছি। অতি ভারী বৃষ্টি আর বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ঘরবাড়ি, সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে ফসল। গত 7 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অন্তত 20টি জেলা এখন বন্যা কবলিত। 2021 থেকে 2025 সালের মধ্যে শুধু বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণেই দেশের অর্থনীতিতে প্রায় 41,200 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে 1,77 লাখেরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসেব এটি। দুর্যোগ প্রবণ অঞ্চলে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সাধারণ হলেও আগাম সতর্কতায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আবার দুর্যোগ পরবর্তী ক্ষতি নিরূপণ আর ত্রাণ বিতরণেও পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু এবারের বন্যায় আগাম সতর্কতা ও ত্রাণ কার্যক্রম নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলাই গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবন যাপন করতেছে।
মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যপদের কারণেই সংকট তৈরি হয়েছে জেলাগুলোতে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রয়োজনের তুলনায় জনবল কম। তবে এ ব্যাপারে দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, এবার বন্যা শেষ হলে সবকিছু ঢেলে সাজানো হবে। তাৎক্ষণিক এই দুর্যোগটা আল্লাহর রহমতে যখন আমরা ওটা থেকে পরিত্রাণ পাবো, তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমরা ঠিক করব যে আসলে তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আবার ব্যবস্থা নেওয়া হবে। বিগত সময়ে সঠিক ও যুগ উপযোগী পরিকল্পনার অভাবেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। শুধু ত্রাণ সহায়তা নয়, বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নও জরুরি বলে মনে করেন তিনি। রাস্তাগুলোর মধ্যে সাফিসিয়েন্ট কালভার্ট করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড়ে প্রচুর বাঁধ বানিয়েছে, যেগুলো সামান্য চাপেই ভেঙে যায়। বাইরের পানি আপনি ঢুকতে দিলেন না বাঁধ দিয়ে, কিন্তু ভিতরের পানি নিষ্কাশনের কি ব্যবস্থা করেছেন? ভবিষ্যতে দুর্যোগ পরিস্থিতি প্রতিরোধে টেকসই প্রস্তুতি কার্যকর উদ্যোগ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। জলোচ্ছ্বাসের যে দুর্যোগ, যেটা অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত থাকবে, তার আগে স্থানীয় সরকারগুলোকে আমার মেরামত করা দরকার। এজন্য সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। অতিবৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা সহ দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনলাইনে 8 বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন সরকার প্রধান। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমাদের এখন আক্রান্ত ইউনিয়নের সংখ্যা আসলে হচ্ছে 408টি স্যার, এবং এ পর্যন্ত স্যার মুজিব বর্ষের নামে বিভিন্ন কর্মসূচিতে 982 কোটি টাকা অপচয় করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সংসদ অধিবেশনে রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে এই কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপের দায়ে এস আলম ও বেক্সেমকো সহ বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এবং সেগুলো তদন্ত চলমান রয়েছে। এ সময় আর্থিক খাতে শৃঙ্খলাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে আরও বলেন, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে বলেই দেশের মানুষের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের আস্থা ফিরেছে। এছাড়াও কর হার নেটওয়ার্ক বাড়াতে ভোগান্তি ছাড়া ফ্ল্যাট রেটে কর প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। 13 জুলাই বিকেল 3টা পর্যন্ত অধিবেশনের মুলতবি ঘোষণা করেন স্পিকার। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। রাত্রি একটু জানিয়ে রেখি যে আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বরিশালে সফর করছেন এবং তার সফরকে কেন্দ্র করে বরিশালে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পাশাপাশি এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন এবং তিনি যে সব জায়গাগুলো পরিদর্শন করবেন সেই সব জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর 30 গোডাউন এলাকা। এই 30 গোডাউন এলাকার যে সাগরদী খালটি রয়েছে সেই খালের পাড়েই কিন্তু তিনি একটি বৃক্ষরোপণ করবেন। তার আগে তিনি গৌর নদীর বাটা জোরে একটি বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবেন। সেখান থেকেই তিনি কিন্তু এই জায়গাটিতে আসবেন। এবং একটু জানিয়ে রাখি যে তার যে সময়সূচি কিংবা তার যে পরিকল্পনা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আজ সকাল 10:30টায় গৌর নদীর বাটাজোর ইউনিয়নের শরীকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর দুপুর 12:30টার দিকে বরিশাল নগরীর 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে চারা রোপণ করবেন তিনি। এরপর দুপুরে মধ্যাহ্নভোজের পর তিনি কিন্তু বিকেলে 3টার দিকে সাংগঠনিক বৈঠক করবেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে। এবং এই যে তার আগমনকে ঘিরে বরিশালে কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস। এবং গতকালকে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে আনন্দ মিছিল করছেন। বিএনপির সর্বস্তরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং শুধু নেতাকর্মীদের মধ্যে নয়, বরিশালের যারা বিএনপি সমর্থক রয়েছেন তাদের মধ্যেও আসলে বাড়তি একটি উচ্ছ্বাস কিন্তু তার আগমনকে ঘিরে দেখা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল নগরীর এই 30 গোডাউন এলাকা, গৌর নদীর বাটাজোর, এছাড়া শিল্পকলা একাডেমি এবং সার্কিট হাউস সহ যেসব জায়গায় তিনি পরিদর্শন করবেন, যেখানে তিনি সময় কাটাবেন কিংবা থাকবেন, সেই সব জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং গত 2 দিন ধরেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করছেন। এবং যেসব জায়গায় তিনি যাবেন, অংশগ্রহণ করবেন বিভিন্ন কর্মসূচিতে, সেসব জায়গায় বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু দফায় দফায় এসে সেই জায়গাগুলো পরিদর্শন করছেন, কোনো সমস্যা রয়েছে কিনা সেটি দেখার চেষ্টা করেছেন। এবং তারা বলছেন যে তাকে আমন্ত্রণ জানাতে কিংবা তার যে আগমনকে ঘিরে যে সকল প্রস্তুতি রয়েছে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং তিনি সড়ক যোগে কিন্তু ঢাকা থেকে বরিশালের গরুন নদীতে 10-10:30টার দিকে উপস্থিত হবেন এবং সেখানে তার যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি, সেটিতে তিনি অংশগ্রহণ করবেন। এবং সেখানের কার্যক্রম শেষ করে তিনি বরিশালের এই যে 30 গোডাউন বধ্যভূমি এলাকা রয়েছে সেখানে আসবেন। সেখানে এসেও একটি গাছের চারা রোপণ করবেন। এবং সাংগঠনিক বৈঠক একটি রয়েছে বিকেলে বিএনপির নেতাকর্মীদের সাথে। সেখানে বিএনপির নেতাকর্মীরা বলছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করবেন। বিশেষ করে ভাঙা থেকে কুয়াকাট পর্যন্ত 6 লেনের মহাসড়ক, এছাড়া ভোলা থেকে বরিশালে সেতু এবং ভোলার গ্যাস বরিশালে এনে আসলে এখানকার যে শিল্প ব্যবস্থাপনা সেটি আরও উন্নত করা যায় কিভাবে, এ ধরনের প্রস্তাব তারা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং তারা আশা করছেন যে প্রধানমন্ত্রীর কাছে যে দাবিগুলো তুলে ধরবেন সেগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন হবে, এমনটিও তারা প্রত্যাশা করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। মগরা নদীকে কেন্দ্র করে নেত্রকোনা শহর গড়ে উঠলেও দখল দূষণে নদীটি আজ মৃতপ্রায়। নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্ষা মৌসুমেও পানি ব্যবহারের অনুপযোগী। দীর্ঘদিনের আন্দোলনের পর নদী পুনর্জীবিতকরণ প্রকল্প পাশ হলেও মেয়াদের অর্ধেক সময় চলে গেছে কাগজপত্র তৈরিতেই। খনন কাজ আদৌ শুরু হবে কিনা এমন প্রশ্ন এখন নগরবাসীর। তবে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টরা বলছেন সময়ের মধ্যেই শুরু হবে খনন কাজ। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। নেত্রকোনার ব্যস্ততম মগরা নদীর পাটগুদাম ঘাট। এই ঘাটে ছোট বড় নৌকার ভিড় থাকলেও এখন ময়লা আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি একসময়ের ব্যস্ততম ঘাট। দখল দূষণে মগরা নদী এখন মৃতপ্রায়। কয়েক দশকে দুবার দখল করে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা। বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে নদী। পাটপট্টি গোদারা ঘাট আগে ফেরে গিয়ে টলার ঘাট ছিল। পাট আসতো, ধান আইতো, চাউল আইতো। তখন বর্তমানে এগুলো আসে না, তখন এই অবস্থা, ময়লা ঘাট হয়েছে। পরিচর্যা করা যায় তাহলে অবশ্য আগের প্রাণ ফিরে দেবো। আর নদীটা এই শহরের একটা প্রাণ। শৈশবের যে উদ্দীপ্ত যে খরস্রোতা এই মগরা নদী, যে মগরামি করতে পছন্দ করত, তার মগরামি আজ থেমে গেছে। 2020 সালে 316টি দখল চিহ্নিত করলেও গত 5 বছরে তা বেড়ে হয়েছে 5 শতাধিক। সংশ্লিষ্টরা উদ্যোগ নিলেও কাগজপত্রে দেখানো হয়েছে মাত্র 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ।
2025 সালে 2 বছর মেয়াদী নদী পুনর্জীবিতকরণ প্রকল্পের অনুমোদন হলেও কাগজে পত্রে তা সীমাবদ্ধ। ফলে 2027 সালে মেয়াদ শেষ হবার কথা থাকলেও এখনও কাজই শুরু হয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো নদীর দখল উচ্ছেদ করে খননসহ সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়ে আসছে। মগরা নদী খনন হবে, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি পূরণ হবে, কিন্তু তা আর আমাদের মনে হয় যে আগামীতে সেটি আর হওয়ার সম্ভাবনা খুবই কম। ময়লা আবর্জনা এবং আরও কত কিছু ফেলে নদী ভরাট করে ফেলেছে। তার কারণে আমরা চাই এই নদী আবার খনন করা হোক এবং আগের মতো চলাচল সবকিছু চলাচল করুক। দখল উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে নিয়ে জীবিত করে নদীটিকে খনন করে এই শহরকে বাঁচালে এবং নান্দনিক একটি সুন্দর শহর পরিণত হতে পারে, পর্যটন নগরী হিসেবেও এর দেশের মধ্যে সুনাম ছড়িয়ে পড়তে পারে। আমরা শুনেছি নদী নাকি খনন করা হবে, কিন্তু এর বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাই নাই। আমরা চাই নদী খনন করে আর উন্নত করুক। পানি উন্নয়ন বোর্ড বলছে টেন্ডার প্রক্রিয়া শেষ, চিহ্নিতকরণ তালিকা প্রস্তুত শেষে দ্রুতই শেষ হবে কাজ। আদালতে মামলা থাকায় তালিকাসহ অন্যান্য কাজ চলছে। উচ্ছেদ একটি জটিল কাজ, জনপ্রতিনিধিদের নিয়েই করতে হবে। মামলাগুলো নিষ্পত্তির কাজ দ্রুত করার প্রক্রিয়া চলছে বলে জানায় জেলা প্রশাসক। আমরা আশা করছি যে এই প্রকল্পটা বাস্তবায়ন করলে এখানে সকলের যে প্রত্যাশা ছিল নদীটা পুনর্জীবিত হবে এবং নদীর দুই পাশে পরিবেশটা সুন্দর হবে, সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছি। অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, উচ্ছেদ কার্যক্রম, এই কাজের মধ্যে অর্ধেক কাজ হয়ে গেছে। এখন উচ্ছেদ করার আগে স্টেক হোল্ডার মিটিং, সেই স্টেক হোল্ডার মিটিংয়ে বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করব, কারণ উচ্ছেদ অভিযানটা কিন্তু একটা ক্রিটিক্যাল ইস্যু। মগরা নদী পুনর্জীবিতকরণ প্রকল্পে নেত্রকোনা সদর হতে আটপাড়া পর্যন্ত 41 কিলোমিটার খনন কাজ করার কথা। এর জন্য ব্যয় ধরা হয়েছে 48 কোটি 49 লাখ টাকা। রিফাদ আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। একসময় এই নদীর বুক চিরে ছুটে চলত নৌকা, জেলের জালে ধরা পড়ত ঝাঁক ঝাঁক রূপালী মাছ, আর তার স্বচ্ছ জলেই বেঁচে থাকতো হাজারো কৃষকের স্বপ্ন। অথচ সেই ইচ্ছামতেই আজ লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। অপরিকল্পিত বাঁধ, বেদখল আর বছরের পর বছর অবহেলায় প্রাণবন্ত এই নদী পরিণত হয়েছে একটি স্থবির দূষিত জলাশয়। বিস্তারিত প্রতিবেদনে। মানিকগঞ্জ হরিরামপুরের ইছামতি নদী, যে নদী একদিন ছিল এই জনপদের প্রাণভোমরা, আজ তার বুকে নেই স্রোতের কলতান, নেই জীবনের কোনো স্পন্দন। নদীর বিভিন্ন অংশে গড়ে তোলা হয়েছে একের পর এক বাঁধ। কোথাও সেই বাঁধের ওপর বসে গেছে রাস্তা, কোথাও আবার গজিয়ে উঠেছে দোকানপাট, এমনকি বসতবাড়িও। ফলে পদ্মার পানি আর পৌঁছাতে পারছে না ভাতসালা, দিয়ার কিংবা গোপীনাথপুরের মতো বিস্তৃত বিলগুলোতে। একে একে শুকিয়ে যাচ্ছে জলাশয়, হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, আর পানির অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে কৃষক ও জেলে পরিবারগুলো। এদিকে বর্ষা এলেও মেলে না স্বস্তি, বাঁধে আটকা পড়া কচুরিপানা পচে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। নদীতে জমছে গৃহস্থালির বর্জ্য আর মানব বর্জ্যের স্তূপ। দূষিত এই পানিতে বাড়ছে মশার উপদ্রব, ভেঙে পড়েছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। যে নদী একদিন মানুষের জীবনের ভরসা ছিল, আজ সেই নদী যেন হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। ইছামতি নদীতে পানি নাই, এই জন্য কৃষিকাজের অবস্থান তেমন একটা ভালো না। কত পানি আসলো, কাটা ফলায় অনেক মাছ মারছে, এই মারছে, বড় বড় নৌকা গেছে। এই নদীতে আমরা আগে জিটকা যাইতাম, জিটকা থেকে আবার এদিকে বাড়ির টাকার হাট করতাম, তারপরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতাম। এখানে বাড়ির টাকা ঢাকা পর্যন্ত যাওয়া গেছে। হাতে গোনা কয়েকজন ব্যক্তি স্বার্থের জন্য এই ইছামতি নদীকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখন আমরা চাইতেছি এই নদীটা খুলে দিলে বোধ আমাদের জন্য ভালো হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর হারানো স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে চিহ্নিত করা হচ্ছে অবৈধ বাঁধ। পর্যায়ক্রমে সেগুলো অপসারণ করা হবে। নদীর প্রবাহ ঠিক রাখার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নদীর উপর দিয়ে যে সমস্ত ক্লোজার অর্থাৎ স্থানীয় জনগণ সুবিধার জন্য বাঁধ তৈরি করেছেন এবং বাঁধগুলো অপসারণ করে আমরা হাইড্রোলিক স্ট্রাকচার বসিয়ে যেন নদীর প্রবাহ সঠিক রাখা যায় সেই ব্যাপারে আমাদের কাজ চলমান আছে।
একটি নদী শুধু পানির ধারা নয়, এটি একটি জনপদের জীবন, জীবিকা আর প্রকৃতির অস্তিত্ব। তাই ইছামতীকে বাঁচাতে দখলমুক্ত, অপ্রয়োজনীয় বাঁধ অপসারণ এবং দ্রুত পুনঃখননের দাবি স্থানীয়দের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। সোনাবর্ষিত স্থলবন্দরে জায়গা সংকট, ভারতীয় অংশে একতরফা মূল্য বৃদ্ধি এবং ঘন ঘন আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে। বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় প্রতিদিন ভারত থেকে আসা ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাকের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। খালাস কার্যক্রমে ধীরগতি, দীর্ঘ যানজট ও ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় বাড়ছে। বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি সংকট কাটাতে দ্রুত বন্দর সম্প্রসারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সোনা মসজিদ স্থলবন্দরে বর্তমানে সংকীর্ণ সড়ক, পর্যাপ্ত জায়গার অভাব, অবকাঠামো উন্নয়নের ধীর গতিতে ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এর সঙ্গে ভারতীয় অংশে একতরফাভাবে বিভিন্ন চার্জ ও মূল্যবৃদ্ধি পরিস্থিতি আরও জটিল করেছে, যার কারণে 2025-26 অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় 282 কোটি টাকার ঘাটতি হয়েছে। ফাইলের জন্য আমাকে রাষ্ট্রে পাঠাতে হয়, টাইম লাগে, প্রসেস লাগে, এই জন্য আপনার মনে করেন হয় না, আর ফিজিক্যালি না থাকলে হয় না। আমাদের কাস্টমার সাথে দরকার। এলসি পেতে যতটুকু সমস্যা, তার থেকে ফল আমদানি করতে প্রশাসনিকভাবে যে পদ্ধতিগুলি, এখানেই বেশি আমরা বাধাগ্রস্ত। ব্যবসায়ীদের অভিযোগ, গার্মেন্টস পণ্য স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে, ফলে সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম ও রাজস্ব আদায় কমে যাচ্ছে। আমাদের উৎপাদন ক্ষমতা আছে, তারপরেও আমরা দিতে পারছি না, একমাত্র সি পোর্টে যাওয়াতে। যদি এটা ল্যান্ড পোর্টে যদি ফিরে আসে, তাহলে অবশ্যই এক্সপোর্টের ক্ষেত্রে এটা ব্যবসার জীবন পাবে। এই বন্দরে আগে মাসুল নিত এক পাটের, মানে একবার আনলোড করলে, মানে লোড আনলোড করলে একবার বিল নিত। এখন তারা কি করে, ডবল বিল নেয়। স্থলবন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় কাজের সংকটে পড়েছেন শ্রমিকরা। একসময় প্রতিদিন 500 টাকার বেশি আয় হলেও বর্তমানে তা গড়ে 150 টাকায় নেমেছে। কাজ কাম অতি কম আপনার, এবং দিন মজুরি কম পাচ্ছি আমরা লেবারেরা। কোন দিন গাড়ি এখানটা পাচ্ছি, কোন দিন পাই না, আমরা কি করে খাবো? শ্রমিক নেতাদের দাবি, অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পণ্য আমদানি কমছে। 300 মনে করে 100 ঢুকে, অন্য মালামাল বাকি 200 ঢুকে পাথর। পাথরের তো জিসিবি দিয়ে আনলোড হয়, আমাদের শ্রমিকের কোনো এখানে কর্ম নাই। অবকাঠামোগত সমস্যার কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাই পূর্ণাঙ্গ স্থলবন্দর গঠনের দাবি C&F নেতাদের। নানান জটিলতায় আমরা ভোগান্তিতে থাকি। অনেক ইম্পোর্টার এখানে হয়রানির কারণে, যানজটের কারণে আসতে চায় না। এই পোর্টটা যাতে বৈধ পথে বৈধ পণ্য আসে, এটার জন্য আমরা প্রশাসন সহ সর্বোত্তম জায়গায় আমরা আলোচনা করছি এই অসাধু ব্যবসায় বন্ধ করার জন্য। বন্দরের পরিধি বাড়াতে সরকারের কাছে আরও 22 একর জমি বরাদ্দের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানামা পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ। অন্যদিকে নানা সমস্যার কারণে 2025-26 অর্থবছরে প্রায় 282 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি কাস্টমসের। স্থলবন্দরের সাথে যে এগ্রিমেন্ট আছে সে অনুযায়ী টোটাল কার্যক্রম সম্পন্ন হয়েছে, এবং 22 একরের আর একটা আবেদন দেওয়া আছে, এটা চলমান। এটা হলে হয়তো আমাদের তখন আরও আমদানি রপ্তানির কার বৃদ্ধি পাবে এবং রাজস্ব আদায় হবে বলে আমি আশা করি। ব্যাংকের সঙ্গে এবং এখানে যারা স্টক হোল্ডার আছেন তাদের সাথে বিভিন্ন সময় সভা সেমিনার আমরা করছি। তো ব্যবসায়ীদের উপর এটা ডিপেন্ড করে যে তারা কি পরিমাণ আমদানি করবে, এবং ডলারের মানটা যদি একটু কমে আসে, সেক্ষেত্রে আমদানিটা একটু বাড়বে। 1992 সালে 19.13 একর জায়গায় সোনা মসজিদ শুল্ক স্টেশন নামে যাত্রা শুরু করে বন্দরটি, যা পরে সোনা মসজিদ স্থলবন্দর নামে পরিচিতি পায়। এখন চাঁপাইনবাবগঞ্জ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টিপাত এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রভাব পড়েছে ফেনীর সবজি বাজারে। সরবরাহ কমে যাওয়ায় পণ্যভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। সবশেষ পরিস্থিতি জানাতে ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি রয়েছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে?
রাত্রি দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং প্লাবন পরিস্থিতি এবং ভারী বর্ষণ, যার ফলশ্রুতিতে সবজি যে উৎপাদন হয় সেসব জায়গায় সবজি উৎপাদনের জায়গায় নষ্ট হচ্ছে এবং সরবরাহর যে চেইন সেই চেইন নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে পাইকারি এবং খুচরো বাজার দুই বাজারে সবজির দাম কিন্তু বাড়ছে। আমরা সকালে ফেনী শহরের দাউদপুর এলাকার যে পাইকারি বাজার রয়েছে সেখানে গিয়েছি এবং এখন আমরা যে স্থানটিতে আছি এটি সুলতান মাহমুদ ওয়াকার্স মার্কেট, এটি পাইকারি বাজার, এটি খুচরো বাজার। দুই বাজারে আমরা দেখেছি যে সবজির দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে। আজকের যে সবজির দাম সেটি যদি আমরা বলি, কাঁকরোল আজকের বাজারে আমরা দেখেছি প্রতি কেজি 60 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও 50-55 টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়ো আজকের বাজারে আমরা দেখেছি যে প্রতি কেজি 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন আমরা দেখেছি আজকের বাজারে 1 কেজি 70 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ আজকের বাজারে আমরা দেখেছি যে 160 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 130 টাকায়। এছাড়াও শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 90 টাকায় এবং পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 50 টাকায়। বরবটি সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 90 টাকায়। চিচিঙ্গা বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকায়। এছাড়াও পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকায় এবং খাওয়ার যে শশাগুলো রয়েছে, রান্না করা শশা, সেই শশাগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 70 টাকায়। জালি কুমড়া আজকের বাজারে আমরা দেখেছি যে প্রতি কেজি 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে আলুর দাম, যেটি আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ অথবা গত কয়েক মাস যাবৎ 25 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি বাজারে কিছু কাঁচকলা রয়েছে, কাঁচা কলা যেগুলো প্রতি হালি 40 টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলেছেন যে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে সবজির দাম বেড়েছে। যে দাম বাড়ার কারণ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে যে বন্যা এবং প্লাবন পরিস্থিতি, সেই বন্যা এবং প্লাবন পরিস্থিতির কারণে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সবজির যে আসার যে চেইন রয়েছে সেই চেইন নষ্ট হচ্ছে এবং যে সরবরাহর কারণে মূলত সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আমরা কথা বলেছি বাজারে আসা কিছু বিক্রেতাদের সাথে। ক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে 2 সপ্তাহ আগেও বাজারে যে সবজির দাম ছিল সেটি অনেকটাই সহনশীল ছিল এবং মানুষের একদম হাতের নাগালে ছিল। সেই পরিস্থিতিতে এখন কিছুটা সবজির দাম বৃদ্ধি হচ্ছে, যার ফলশ্রুতিতে বাজারে আসা যে ক্রেতা রয়েছে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। এ ছিল ফেনী সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজির বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলেমান ডালিম, জানাচ্ছিলেন সবজি বাজারের খবর। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারা দেশে শোক পালন করবে বিএনপি। রোববার বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তার শেষ জানাজা হয়। অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরে সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হন 95 বছর বয়সী এই রাজনীতিবিদ। ইমতাদুল আজাদ জানাচ্ছেন বাকিটা। জাতীয় সংসদের সে চিরচেনা আঙিনা, যেখানে একদিন স্পিকারের আসনে বসে দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ সেই চেনা চত্বরে ফিরলেন তিনি, নিথর দেহে সাদা কাফনে মোড়ানো বিদায় যাত্রী হয়ে। সাবেক স্পিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম। রোববার সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে অনুষ্ঠিত হয় শেষ জানাজা। জানাজায় অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে তার বর্ণাঢ্য জীবনের প্রশংসা ও স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব, বিরোধী দলীয় নেতা ও সংসদের স্পিকার সহ অনেকেই। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন তার ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি অত্যন্ত সাদা মনে মানুষ ছিল, শত্রুমিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা, স্পিকার সহ অনেকেই। এরপর সংসদ ভবন চত্বরেই চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে।
ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। শুধু প্রাকৃতিক কারণ নয়, আবহাওয়ার প্যাটার্নে অস্বাভাবিক পরিবর্তনের জন্য মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তনও দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন ও বন উজাড়ের মতো মানব সৃষ্ট কর্মকাণ্ডে বায়ু প্রবাহের দুটি ধরন, রশ্মি তরঙ্গ ও জেট স্ট্রিমের আচরণে পরিবর্তন এসেছে। ফলে বন্যা, তাপপ্রবাহ ও দাবানলের মতো ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে চরম ভাবাপন্ন আবহাওয়ার সাক্ষী হচ্ছে বিশ্ব। অর্ণব প্রসাদের প্রতিবেদন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার শক্তিশালী টাইফুনের কবলে চীন। অব্যাহত তাপপ্রবাহের মধ্যেই দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও গ্রিসের বনাঞ্চল। ইউরোপ থেকে দাবানলের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। আবহাওয়ার প্যাটার্নে ক্রমাগত পরিবর্তনের ফলে ফের ঘুরে ফিরে বিশেষজ্ঞদের কাঠগড়ায় জলবায়ু পরিবর্তন। দশকের পর দশক ধরে যে জলবায়ুর পরিবর্তন নিয়ে শঙ্কা জানিয়ে আসছিলেন আবহাওয়াবিদরা, প্রকৃতিতে আজ তা স্পষ্ট। এ কারণে গরম, বর্ষা কিংবা শীত কোনো ঋতুতেই প্রকৃতি তার আপন নিয়ম কিংবা ছন্দে নিজেকে মেলে ধরছে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু এল নিনো বা লা নিনার মতো প্রাকৃতিক কারণ নয়, আবহাওয়ার প্যাটার্নে অস্বাভাবিক পরিবর্তনের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তন। পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের দুটি ধরন, রশ্মি তরঙ্গ ও জেট স্ট্রিমগুলো আরো তরঙ্গায়িত হয়ে ওঠে, যা আকস্মিক ও বৃহৎ পরিসরে তাপমাত্রার পরিবর্তনে ভূমিকা রাখে। জেট স্ট্রিম হলো বায়ুমণ্ডলের উপরিভাগে পশ্চিম থেকে পূর্ব দিকে অত্যন্ত তীব্র গতিতে প্রবাহিত বায়ুর স্বরূপ স্রোত। অন্যদিকে রশ্মি তরঙ্গ হলো জেট স্ট্রিমের সেই আঁকাবাঁকা ও সর্পিল গতিপথ। এই তরঙ্গগুলো বিষুব রেখা অঞ্চলের উষ্ণ বাতাসকে মেরুর দিকে এবং মেরুর ঠান্ডা বাতাসকে বিষুব রেখার দিকে প্রবাহিত করে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। তবে মানবসৃষ্ট কারণে রশ্মি তরঙ্গ কখনো কখনো এক জায়গায় স্থির হয়ে পড়ে, ফলে দীর্ঘ সময় ধরে খরা, হিটওয়েভ বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। আবহাওয়াবিদদের শঙ্কা, এই পরিবর্তনগুলো সামনের দিনগুলোতে আবহাওয়ার প্যাটার্নকে আরো বেশি অস্বাভাবিক করে তুলবে এবং এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোতে। কেননা এর প্রভাব মোকাবিলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সম্পদের অভাব রয়েছে এসব দেশে। পাশাপাশি গরম ও ঠান্ডা অবস্থার মধ্যে আকস্মিক পরিবর্তন মানবদেহে চাপ সৃষ্টি করে, এতে বাড়ছে অসুস্থতা ও মৃত্যু ঝুঁকিও। অর্ণব প্রসাদ, এখন, বিশ্ব। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।